প্রোডাক্ট স্পেস। যদি কারোর কোথাও বিন্দুমাত্র অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে স্টপ করবে, জিজ্ঞেস করবে, হ্যাঁ, এড়িয়ে যাবে না, ঠিক আছে? ওকে ওকে স্যার। আর সবাই কিন্তু পুরো ক্লাস থাকবে, বেরিয়ে যাবে না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? পুরো ক্লাস করে তবে যাবে কিন্তু। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, না বুঝে বেরিয়ে যাবে না। দেখো রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম। ফার্স্ট definition: if g of x is equal to x plus c0, okay, a linear polynomial x plus c0. Oh, I see. Oh, in screenshot টাই করুন, sorry, extremely sorry. হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো এবারে? ইয়েস স্যার। ওকে Yes, sir. ওকে সরি rational canonical form. আসলে ডেফিনেশন আমরা করব। if g of x is equal to x plus c0, that means a polynomial of degree 1, okay, then its component matrix is, what is the component matrix? 1 cross 1 matrix, that's only minus c0, okay, minus c0, 1 cross 1 matrix, x plus c0 এর কম্পিউটার ম্যাট্রিক্সটা কি হচ্ছে? মাইনাস c0, জাস্ট একটা ম্যাট্রিক্স, 1 cross 1 ম্যাট্রিক্স। if s greater equal to 2 and g of x is equal to a polynomial of degree s, x to the power s plus c s minus 1 x to the power s minus 1 plus dot 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 plus c1x plus c0, then its component matrix c of g is the s cross s matrix. দেখো ফার্স্টে কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা কি? রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম তৈরি করতে গেলে আমাদের কম্পোনেন্ট ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ কম্পোনেন্ট ম্যাট্রিক্স? একটা যদি পলিনোমিয়াল থাকে তার করেসপন্ডিং আমরা কম্পোনেন্ট ম্যাট্রিক্সটা কি লিখতে পারি? c of g, এই পলিনোমিয়ালটার রেসপেক্টে দেখো মাইনাস c0 মাইনাস c1 মাইনাস c2 করতে 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 মাইনাস cs মাইনাস 1, ওকে, জাস্ট এটা কি লাস্ট কলমে এটা বসে যাবে। প্রত্যেকটা কোএফিসিয়েন্টের আগে c0 c1 করতে করতে cs মাইনাস 1 এর আগে অবধি সব মাইনাস বসবে, ওকে, এন্ড দেন ফার্স্ট কলমে ফার্স্ট সরি একজন আসছে, উফ, দেখো ভালো করে কম্পিউটার ম্যাট্রিক্স লক্ষ্য করো। প্রথম রোতে কি হচ্ছে? সব এলিমেন্টগুলো জিরো, শুধু লাস্ট এলিমেন্টটা কি মাইনাস c0, তারপরের থেকে 1 থেকে শুরু হচ্ছে, দেন সব জিরো, লাস্ট এলিমেন্টটা মাইনাস c1, এই যে এই পলিনোমিয়ালটা রেসপেক্টে, ওকে, দেন 0 0 1 হতে হতে মাইনাস c3 এন্ড 0 0 0 মাইনাস c মাইনাস c s মাইনাস 1 এর আগে 1 বসে যাচ্ছে। তার মানে কি? এই যে এটা যে ডায়াগোনাল এলিমেন্ট, আগের দিন আমি বলেছিলাম রেশনাল ক্যানোনিক্যাল ফর্মের, রেশনাল বলছি জর্ডন ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে ডায়াগোনাল যে এলিমেন্টগুলো থাকে তার উপরের এলিমেন্টগুলোতে কি 1 বসে, সুপার ডায়াগোনাল, ওকে, কিন্তু এখানে কি সাব ডায়াগোনাল যে লাইনটা আছে ডায়াগোনালের নিচে, সেখানে কি সব 1 বসবে, এবং লাস্টের যে কলমটাতে সেটা কি হবে? এই যে পলিনোমিয়ালটা যার কোএফিসিয়েন্ট গুলো মাইনাস c0 মাইনাস c1 মাইনাস c2 মাইনাস c3 করতে করতে মাইনাস cs মাইনাস 1 হবে, এবং এটাকে একটা s ক্রস s ম্যাট্রিক্স, এটা একটা কি s ক্রস s ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা কি বোঝা গেল কম্পিউটার ম্যাট্রিক্সটা কি? যে কোনো একটা পলিনোমিয়াল থাকলে তার কম্পিউটার ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারি আমরা। সাপোজ ইউ হ্যাভ এ গিভেন পলিনোমিয়াল f of t is equal to t to the power 5 plus 5 t to the power 4 minus 6t cube plus 7t square minus 2t minus 6, এটা পলিনোমিয়াল দেওয়া থাকে, তার করেসপন্ডিং কম্পিউটার ম্যাট্রিক্সটা কি হবে? What will be the component matrix corresponding to this polynomial? C of f is what? Just c minus 6. So here minus of minus 6 plus 6. Here is minus 2. So minus of minus 2 plus 2. Here is plus 7. So minus 7. Here is minus 6. So minus of minus 6 plus 6. Here plus 5. So minus 5. And these elements are 0, 0, 0. And sub-diagonal elements are 1. Okay. This is the component matrix. দেখো কম্পিউটার ম্যাট্রিক্সটা কি বুঝতে পারছো নাকি? আর কোনো অসুবিধা আছে কম্পিউটার ম্যাট্রিক্স নিয়ে? রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম বার করতে গেলে প্রথমে আমাদের কম্পিউটার ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। যে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া থাকলে তার করেসপন্ডিং কম্পিউটার ম্যাট্রিক্স আমরা এভাবে বার করতে পারি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে ওকে, এবারে দেখো স্টেপগুলো, আমরা কি স্টেপে কম্পিউটার ম্যাট্রিক্সটা বার করব। হাউ টু ফাইন্ড রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম করেসপন্ডিং টু এ গিভেন ম্যাট্রিক্স।
স্টেপ 1, ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর। প্রথমে তোমাদের ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা বার করতে হবে। আমি বলে দেবো ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা কি বলে দেবো। স্টেপ 2 তে কি, দেন ফাইন্ড কম্পোনেন্ট ম্যাট্রিক্স করেসপন্ডিং টু দ্য ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর। এই যে ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরগুলো বার করলে সেগুলো এখানে পলিনোমিয়াল আকারে আসবে। সেই পলিনোমিয়ালের করেসপন্ডিং তোমাকে বার করতে হবে ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরসগুলো করেসপন্ডিং তোমাকে কম্পোনেন্ট ম্যাট্রিক্সগুলো বার করতে হবে। এন্ড দেন অ্যারেঞ্জ দ্য কম্পোনেন্ট ম্যাট্রিক্স ডায়াগোনালি। ডায়াগোনালি তোমাকে কম্পোনেন্ট ম্যাট্রিক্স যেগুলো পেয়েছো ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরের করেসপন্ডিং সেগুলো তোমাকে ডায়াগোনালি বসাতে হবে। ওকে, দেখো একটা এক্সাম্পল দেখো, খুব ইজি। রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম জটিল ক্যানোনিক্যাল ফর্মের থেকেও ইজি। দেখো, ফাইন্ড রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম করেসপন্ডিং টু দ্য ম্যাট্রিক্স a is equal to 2 - 2 14 0 3 - 7 0 0 2। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, এর করেসপন্ডিং রেশনাল ক্যানোনিক্যাল ফর্মটা কি হবে? ফার্স্ট আমরা কি বার করব? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ a। জানো তোমরা কি করে বার করি? ডিটারমিনেন্ট অফ xi - a is equal to what? এটা দেবে ক্যালকুলেশন করে পাবে তোমরা x - 2 হোল স্কয়ার ইনটু x - 3। ওকে, এবার তো ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা বার করতে গেলে কি, ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর বার করতে গেলে তোমাকে প্রথমে মিনিমাল পলিনোমিয়াল বার করতে হবে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের করেসপন্ডিং যে মিনিমাল পলিনোমিয়ালটা আছে, মিনিমাল পলিনোমিয়াল আগের আমি বলেছিলাম মিনিমাল পলিনোমিয়ালটা কি? মিনিমাল পলিনোমিয়ালটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের থেকে কম ডিগ্রি সম্পূর্ণ একটা পলিনোমিয়াল যেটা ওই ম্যাট্রিক্সটা দিয়ে স্যাটিসফাই হয়। যেটা ওই ম্যাট্রিক্সটা দিয়ে স্যাটিসফাই হয় সেটা হচ্ছে তোমার মিনিমাল পলিনোমিয়াল। ওকে, সো এখানে পসিবল মিনিমাল পলিনোমিয়ালগুলো কি হবে? x - 2 x - 3 or x - 2 হোল স্কয়ার x - 3। এই দুটো পসিবল মিনিমাল পলিনোমিয়াল হতে পারে। কারণ কোনো অসুবিধা আছে? কেন অন্য কিছু হলো না? No, sir. তো Yes, sir. Yes, sir. Clear. ওকে ওকে ওকে, এবার ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা কি? ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা হচ্ছে তোমার হচ্ছে ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা হচ্ছে এই মিনিমাল পলিনোমিয়ালগুলোর যেটা ভাবে মিনিমাল পলিনোমিয়াল সেটা হচ্ছে একটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর। এবং আরেকটা কি, এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে মিনিমাল পলিনোমিয়াল যেটা হবে সেটা দিয়ে ভাগ করে দেওয়ার পরে, ডিভাইড করার পরে যে ফ্যাক্টরটা পড়ে থাকে সেটা হলো আরেকটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর। বোঝা গেল কি? যদি একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হয়, সাপোজ ইউ হ্যাভ এ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল f of x and g of x be the minimal polynomial, so g of x must divide f of x. ওকে, g of x তখন একটা কি হয়ে যাবে? ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর, একটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর হয়ে যাবে। যেইটা তুমি মিনিমাল পলিনোমিয়াল পাবে সেটাই তোমার একটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর হয়ে যাবে। এবার g of x কে ডিভাইড করে দাও, f of x কে g of x দিয়ে ভাগ করে দেওয়ার পরে, ডিভাইড করে দেওয়ার পরে কি আমি পলিনোমিয়াল পাবো সাপোজ r of x, then this will be another invariant factor. ওকে, তাহলে একটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর কি? মিনিমাল পলিনোমিয়াল। আর মিনিমাল পলিনোমিয়াল কে দিয়ে আমি যখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে ডিভাইড করে দিচ্ছি, যেই পলিনোমিয়ালটা পড়ে থাকবে সেটা হচ্ছে আরেকটা ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টর। ক্লিয়ার হলো সবার? তাহলে Sir, আরেকবার বলবেন একটু। Sir, হ্যাঁ so sorry to interrupt you, but I think someone is trying to join, sir. একজন আর তো কেউ নেই? ঠিক আছে, Oh, sir, he was saying that. No, sir. হ্যাঁ বলছি, আমরা বলছি if you have a characteristic polynomial suppose f of x, okay, what will be the minimal polynomial? Minimal polynomial is a polynomial whose degree is less than the degree of the characteristic polynomial. Minimal polynomial is a polynomial g of x whose degree is less than the degree of f of x and it will satisfy by the matrix g of a is equal to the zero matrix. You already know that by Cayley-Hamilton theorem that f of a is also zero. Okay, by Cayley-Hamilton theorem characteristic polynomial সব সময় ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাই হয়। and minimal polynomialটা কি? Minimal polynomial is a polynomial which is less than whose degree is less than the degree of characteristic polynomial and satisfied by the matrix g of a is equal to 0. And if f of x, if you have f of x is equal to suppose x minus lambda whole square, x minus mu whole cube, x minus chi, okay, then what will be the minimal polynomial? Minimal polynomial সব কটা তোমার হচ্ছে ফ্যাক্টরগুলো থাকতে হবে, x minus lambda, x minus mu এবং x minus chi, প্রত্যেকটা ফ্যাক্টর থাকতে হবে। এবং সেটা কি হতে পারে? এটা স্কয়ার হতে পারে, এটা 1 হতে পারে, মানে যা যা পসিবিলিটি আছে, কিন্তু তোমাকে প্রত্যেকটা ফ্যাক্টর তোমাকে থাকতেই হবে। এবারে পাওয়ারগুলো সবসময় এর সঙ্গে সমান বা তার থেকে কম হতে পারে। আগের দিন আমি ডিটেইলস এটা বলেছিলাম মিনিমাল পলিনোমিয়ালটা কি। ওকে, সো এখানে তোমার কি ইনভ্যারিয়েন্ট ফ্যাক্টরটা কি হচ্ছে? এখানে রেশনাল ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে f of x যদি তোমার হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, তার করেসপন্ডিং তোমাকে মিনিমাল পলিনোমিয়ালটা বার করতে হবে।
এবার f অফ x কে g অফ x দিয়ে ভাগ করে দেওয়ার পর সাপোজ তুমি কি পাবে, একটা তুমি ফ্যাক্টর তো পাবে r অফ x, সেটা হয়ে যাবে কি আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। আর মিনিমাল পলিনোমিয়াল যেটা হবে সেটা একটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, আর তুমি ডিভাইড করে দেওয়ার পরে যে আরেকটা তুমি পাবে ফ্যাক্টর সেটা হয়ে যাবে তোমার আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। এটাই হয়ে গেল তোমার ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। বোঝা গেল সবার? Yes, sir. ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে মিনিমাল পলিনোমিয়াল বার করবো আমরা। তাই মিনিমাল পলিনোমিয়াল গুলো পসিবল মিনিমাল পলিনোমিয়াল গুলো কি x - 2 * x - 3 or x - 2 square * x - 3. So first we put a instead of x, so a - 2y into a - 3y. We check this is 0 or not. If this is 0, then that will be minimal polynomial. So x - 2 into x - 3 be the minimal polynomial. এটা চেক করার কোনো দরকার নেই, কারণ এটা যদি স্যাটিসফাই করে, এটা অলরেডি স্যাটিসফাই করবে। আমার সবচেয়ে কম ডিগ্রি সম্পূর্ণ চাই, সবচেয়ে কম ডিগ্রি ওয়ালা। ওকে, সো এটার থেকে একটা ডিগ্রি তো কম, সো x - 2 into x - 3 will be the minimal polynomial. ওকে ওকে, সো so এবারে লিখেছি এবারে x - 2 x - 3 be the corresponding minimal polynomial. তো ইনভেরিয়েন্ট ফ্যাক্টর গুলো কি? সো মিনিমাল পলিনোমিয়াল যেটা পেয়েছি সেটা x - 2 into x - 3, এবং কি এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে মিনিমাল পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করে দেওয়ার পরে কি পড়ে থাকলে x - 2, সেটা হয়ে গেল আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। সো তোমার x - 2 into x - 3 একটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, আর x - 2টা হচ্ছে আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। এটা কি বুঝতে পারোনি? ঠিক আছে, ইনভেরিয়েন্ট ফ্যাক্টর কেন বলছি, মানে এটা মানেটা কি অ্যাকচুয়ালি? ডেফিনেশন এটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, এটা হচ্ছে ম্যাট্রিক্সের, এটাই হচ্ছে তোমার ডেফিনেশন। ইনভেরিয়েন্ট ফ্যাক্টর মানে হচ্ছে এর থেকে এই যে x - 2 x - 3 এগুলো তোমাকে কি বলতো, ওই যে আরেকজন যে পড়াবে না মনসুরদা, যারা তোমাকে এই ওই পার্টটা তাদের পাঠে আছে, ওর পাঠে আছে, ও তোমাকে বোঝাবে। আমি বলে দিচ্ছি জাস্ট ইনভেরিয়েন্ট ফ্যাক্টর এটাকে এই কারণে বলছি যে এটা তো অলরেডি ফ্যাক্টর, এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে x - 2 x - 3, কিন্তু x - 2 into x - 3 কম ডিগ্রি সম্পন্ন কোনো ফ্যাক্টর, মানে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ফ্যাক্টর, এই এটা দ্বারা স্যাটিসফাই হবে না, ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাই হবে না। এই সেন্সে এটাকে বলা হচ্ছে ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। এটাই হলো সবচেয়ে কম ডিগ্রি সম্পন্ন ফ্যাক্টর, যার ডিগ্রি সবচেয়ে কম, ওকে, এবং ম্যাট্রিক্স দ্বারা স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে একটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বলা হচ্ছে। আরেকটা কি তার মানে কি, যদি একটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর পেয়ে এটাকে যদি ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বলি, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করে দেওয়ার পরে যেটা পড়ে যাবে সেটা আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। এটাতে মোট ফ্যাক্টর আছে তিনটে, x - 2 x - 2 x - 3। একটা ফ্যাক্টর যদি x - 2 into x - 3 হয়, এজন্য ফার্স্ট আমাদেরকে মিনিমাল পলিনোমিয়ালটা বার করতে হচ্ছে, এবং সেটা ডিভাইড করে দেওয়ার পরে যেটা পড়ে থাকবে x - 2, সেটা হবে আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। এই সেন্সে এটার নাম ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বলা হচ্ছে। জাস্ট এর রেসপেক্টে এই রেশনাল ক্যাটাগরি বার করার জন্য এটাকে ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বলা হচ্ছে। বুঝা গেল? আর অন্য কোনো কারণ নেই। ঠিক আছে, এবার তাহলে x - 2 রেসপেক্টে কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা কি হবে? আমরা বলেছিলাম যদি x + c0 হয়, তার করেসপন্ডিং কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা কি -c0। তাহলে এখানে x - 2 আছে, তো x - 2 রেসপেক্টে মানে কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা কি -2 মানে কি +2। ওকে, and another invariant of what? x - 2 into x - 3, so x square - 2x - 3x + 6, x square - 5x + 6, this will be another invariant factor. So এর রেসপেক্টে কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা কি হবে? -6 + 5 and here 1, and this element is 0. জাস্ট কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা বার করলাম, এটা রেসপেক্টে কমপ্লিমেন্ট ম্যাট্রিক্সটা বার করলাম। বুঝা গেছে? এবার কি করব আমরা, যে রেশনাল ক্যানোনিক্যাল ফর্মুলাতে বসিয়ে দেব জাস্ট, যে সো দ্য রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম ইজ 2 বসিয়ে দিলাম এখানে, আর এখানে কি বসিয়ে দিলাম 0 - 6 1 5 ডায়াগোনালি বসিয়ে দিলাম। সো 2 0 0 0 0 - 6 0 1 5। ওকে, বোঝা গেল? এরকম তোমাদের পরীক্ষার প্রবলেম আসবে, খুবই সহজ, এর থেকে সহজ অঙ্ক হয় না। তোমাদের প্রথমে কাজ কি, একটা ম্যাট্রিক্স থাকলে তার করেসপন্ডিং তোমাকে প্রথমে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বার করতে হবে, এবং তার করেসপন্ডিং মিনিমাল পলিনোমিয়ালগুলো বার করতে হবে। মিনিমাল পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করে একটা মিনিমাল পলিনোমিয়াল হবে ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, এবং সেটাকে ডিভাইড করে দিয়ে আরেকটা ফ্যাক্টর যে পেয়ে যাবে সেটা হবে আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরগুলো করেসপন্ডিং তোমাদের কম্পোনেন্ট ম্যাট্রিক্স বার করতে হবে। কম্পোনেন্ট ম্যাট্রিক্সগুলো বার করে দিয়ে সেগুলো তোমার ডায়াগোনালি তোমাকে পেস্ট করে দিতে হবে। ডায়াগোনালি পেস্ট করে দিলেই তোমার কি হয়ে যাবে, রেশনাল ক্যানোনিক্যাল ফর্মটা পেয়ে যাবে তোমরা। কারণ বুঝতে অসুবিধা হলো? হ্যালো স্যার। না স্যার। ক্লিয়ার সবার? यस सर। यस सर। হ্যালো স্যার। ওকে ওকে, দেখো আরেকটা প্রবলেম আমি করে দিয়েছি, এখনো জয়েন হচ্ছে, হ্যাঁ, আধ ঘন্টা পরে। দেখো, সাপোজ 0 ম্যাট্রিক্স A is equal to 0 - 4 85 1 4 - 30 0 0 3। তোমরা চেক করবে বাড়িতে, এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হবে x - 2 হোল স্কয়ার ইনটু x - 3, এবং পসিবল মিনিমাল পলিনোমিয়াল তাহলে কি হবে,
x minus 2 into x minus 3 or x minus 2 square into x minus 3? এটা বুঝতে কারোর অসুবিধা আছে? না স্যার। চেক করবে, এখন চেক করবে a minus 2i into a minus 3i not equal to দেখবে 0 হচ্ছে। এর রেসপেক্টে যে এর জায়গায় x এর জায়গায় a বসিয়ে দেব। a minus 2i into a minus 3i is not equal to 0. So this is not minimal polynomial. সো আমাদের হাতে একটা পসিবিলিটি আছে, চেক করার কোনো দরকারই নেই। সো এটাই হয় মিনিমাল পলিনোমিয়াল, তো চেক করে নিতে পারবে কারণ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল স্যাটিসফাই করছে মানে এটাও স্যাটিসফাই করবে। সো এটাই হয়ে যায় মিনিমাল পলিনোমিয়াল। সো ওয়ান এন্ড অনলি ইনভেরিয়েন্ট ফ্যাক্টর এখানে মিনিমাল পলিনোমিয়ালটা কি হচ্ছে x minus 2 whole square into x minus 3. সো ওয়ান এন্ড অনলি ওয়ান ইনভেরিয়েন্ট ফ্যাক্টর x minus 2 whole square into x minus 3. রেশনাল ক্যানোনিক্যাল ফর্মটা তাহলে কি হবে? সো রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম is equal to কম্পোনেন্ট ম্যাট্রিক্স corresponding to the polynomial x minus 2 whole square into x minus 3. আর তো কিছু নেই। এখন দেখবে x minus 2 whole square into x minus 3 মানে কি? x cube minus 7x square plus 16x minus 12. x cube minus 7x square plus 16x minus 12. So এর corresponding canonical formটা কি হবে? So minus ও minus 12 minus 16 minus ও minus 7 and diagonal is 0 0 আর তার নিচে সাব ডায়াগোনাল এলিমেন্টগুলোকে 1 1 বসে গেল। ভেরি ইজি। এরকম তোমাদের প্রবলেম থাকবে, আমি পুরো সেম প্রবলেম দেখব না, জাস্ট তোমাদের শুধু চেঞ্জ ম্যাট্রিক্সটা চেঞ্জ করে দেব পরীক্ষা যা দেব। পারবে তো করতে সবাই পরীক্ষায়? হ্যাঁ স্যার, বার করা তো খুবই ইজি, কিন্তু এটা কোথায় লাগবে স্যার? ওই যে আগের দিন বললাম এটা আচ্ছা আচ্ছা, ওই রিসার্চ ওকে। এটার অ্যাপ্লিকেশন আমি ঠিক জানি না কারণ এটার অ্যাপ্লিকেশন আমি কোথাও করিনি এখনো, কিন্তু এটার অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আছে, ঠিক আছে? এটা আমি কখনো অ্যাপ্লিকেশন করিনি, এটা আমরা জাস্ট ওই তোমাদের মতো এক্সাম পারপাসে আমরা করেছি। কিন্তু জর্ডন ক্যানোনিক্যাল ফর্মের জন্য অ্যাপ্লিকেশন একদম ভিজুয়ালাইজ করা যায়, এটার অ্যাপ্লিকেশনটা আমি কোথাও ডিরেক্টলি এখন অ্যাপ্লাই করিনি, হয়তো ভবিষ্যতে করতেই পারি। জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা এর থেকে আরো বেটার, হ্যাঁ, এই জন্য ওটা সব জায়গায় ইউজ করা হয়। কারণ এই ম্যাট্রিক্সটা দেখো, জর্ডন ক্যানোনিক্যাল কি ব্যাপারটা কি বলতো, জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে সবই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ভালো করে তোমরা খেয়াল করো, জর্ডন ক্যানোনিক্যাল আমরা যেটা করেছিলাম, এখানে ডায়াগোনাল সব এলিমেন্টগুলো থাকতো এবং উপরে শুধু 1 থাকতো, নিচে সব কিন্তু 0। নিচে কিন্তু জর্ডন ক্যানোনিক্যাল আমরা সবই 0, তার মানে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। জর্ডন ক্যানোনিক্যাল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের সম্পর্কে বিভিন্ন কিছু বার করা, যা কিছু করা খুবই ইজি। হ্যাঁ, যেহেতু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আমরা জানি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে কোনো কিছু করা, সাপোজ এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বার করা ভেরি ইজি, রাইট? কারণ নিচেরটা পুরো কমপ্লিটলি 0। কিন্তু রেশনাল ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে, দেখো এটা নিচেও এলিমেন্ট আছে, উপরেও এলিমেন্ট আছে, নিচেও এলিমেন্ট আছে, উপরেও এলিমেন্ট আছে। সো এটাতে অ্যানালিসিস করা একটু ডিফিকাল্ট দেন জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম। সো এটা সচরাচর ইউজ করা হয় না, কিন্তু এটার অবশ্যই রেশনাল ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন আছে, তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? গুগলে তোমরা সার্চ করে দেখবে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আশা করি পাবে অবশ্যই। আজকে কি কেমিস্ট্রিতে প্রচুর অ্যাপ্লিকেশন আছে, আমি যতটুকু জানি। কিছু বললেন কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে, ইয়েস, কেমিস্ট্রিতে ওই সলিড ব্যাপার আছে না, সলিড বুলেট চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে। আমরা যেটা করেছিলাম বিএসসি, আমরা আমাদের ইয়ে ছিল ওটা কি বলে সাবসিডারি ছিল সলিড আমার কেমিস্ট্রিতে, ওইখানে এই পার্টটা খুব ছিল, ওই যে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, ম্যাট্রিক্স দিয়ে কাজকর্মগুলো, ওখানে তো আমরা সাবসিডারি করেছিলাম, খুবই কম জিনিসপত্র। যারা আমার তখন যারা অনার্স পড়ে তারা একটু বেশি কিছু জানে। সো কেমিস্ট্রি থাকা তো উচিত, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমরা বুঝতে পারছো তো নাকি? দেখ বলো, কারোর কোনো বিন্দুমাত্র অসুবিধা আছে যেটা পড়লাম আজকে? না স্যার, বার করতে দাও, পারবো স্যার। শুরু করব স্যার ওই বার করা তো খুবই সহজ, যা দেখছি। খুবই স্যার সহজ। ডিগ্রিটা তো ইকুয়াল হতে পারে না, যেমন এটা ক্ষেত্রে ইকুয়াল হলো। কে কোশ্চেন করছে বলো? স্যার বিক্রম। হ্যাঁ বলো। তো ওই ডিগ্রিটা তো ইকুয়াল হতে পারে না, ওই যেটা করলেন, কোন ডিগ্রি? ওই যেটা আপনি মিনিমাল পলিনোমিয়ালটা বার করছেন, ওটার মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। সেকেন্ডটা তাই করলাম, এই যে ডিগ্রি তো ইকুয়াল ওটা হচ্ছে না, আমি মনে হচ্ছে একবার শুনলাম স্যার লেস দেন বললেন, ওই জন্য লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, মানে ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল টু, হ্যাঁ সবসময় লেস দ্যান অর ইকুয়াল টু, ঠিক আছে। স্যার যখন আমরা ইনভেরিয়েন্ট পলিনোমিয়ালটা বার করব তখন সবসময় লেস দ্যান এর ডিগ্রিটা নিয়ে কাজ হবে, তাই তো? ইনভেরিয়েন্ট ফ্যাক্টর যখন বার করব আমরা, তখন মিনিমাম না, এখানে তো ইকুয়াল ইনভেরিয়েন্ট ফ্যাক্টর বার করতে গেলে মিনিমাম পলিনোমিয়াল বার করব, দেন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে ডিভাইড করে দেব, ডিভাইড করে যদি কোনো ফ্যাক্টর পাই সেটা হয়ে যাবে তোমার আরেকটা ইনভেরিয়েন্ট ফ্যাক্টর। বলো এবার কার কি কোশ্চেন আছে বলো? ক্লিয়ার হলো নাকি? কেউ কথা বলছেন না, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করছি আমি, এবারে ইনার প্রোডাক্টস শুরু করছি, ঠিক আছে? এটা তোমরা, এটার আমি প্রবলেম পাঠাবো না, এটা প্রবলেম এক্সট্রা মানে নতুন ভ্যারাইটির কিছু নেই। সো এটা তোমরা নিজেরা ম্যাট্রিক্স নেবে, ম্যাট্রিক্স নিয়ে করবে, কিছুই এখানে নেই, হ্যাঁ? সো আমি যদি পরীক্ষায় দিই, সাপোজ একটা সেম প্রবলেম দেবো, জাস্ট ম্যাট্রিক্সটা চেঞ্জ করে দেবো। সো একটু তোমরা একটু প্র্যাকটিস করে বাড়িতে, আর তো কোনো অসুবিধা নেই টেকনিক জানলে, আর আমি এই পিডিএফ তো পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, রেশনাল ক্যালকুলেটর হয়ে গেল। এবারে আমরা ধরবো ইনার প্রোডাক্ট স্পেস। দেখো ইনার প্রোডাক্ট স্পেসটা দেখবে ভালো করে,
কারো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। আচ্ছা, ওই মনসুর দা যে আরেকজন যে পড়াবে সে কি তোমাদের শুরু করেছে? হ্যাঁ স্যার, একটা হ্যাঁ ক্লাস। স্যার। একটা ক্লাস নিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে ভেক্টর স্পেস সম্পর্কে তোমরা কিছুটা জানো, তাই তো? ভেক্টর স্পেস সম্পর্কে কিছুটা শিখেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে ওকে, তাহলে অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো, ইনার প্রোডাক্ট স্পেস, এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, একটা ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, এফ ইজ ইকুয়াল টু কি, একটা ফিল্ড। ফিল্ড মানে কি জানো? ফিল্ড মানে যেখানে সবসময় এলিমেন্টগুলোর ইনভার্স পাবো। ফিল্ড হচ্ছে সেগুলো যেখানে সবসময় এলিমেন্টগুলোর ইনভার্স পাবো। যেমন আর, আরটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারগুলো হচ্ছে ফিল্ড। সি হচ্ছে ফিল্ড, সব জিরো ছাড়া, অবশ্যই জিরো ছাড়া, জিরো ছাড়া যে কোনো এলিমেন্টের আমি ইনভার্স পাবো। কিন্তু ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এগুলো কিন্তু ফিল্ড নয়। ওকে, কারণ ন্যাচারাল নাম্বার তুমি 2 এর ইনভার্স কি ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে 1/2? ওকে, ন্যাচারাল মধ্যে থাকে না। সো রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, এগুলো হচ্ছে ফিল্ড। ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, সেট অফ ইন্টিজার, এগুলো কিন্তু ফিল্ড নয়। ওকে, ফিল্ড বোঝা গেল? এ ভেক্টর স্পেস এফ ভি ওভার এ ফিল্ড এফ is said to be an inner product space, said to be an inner product space if for any two vectors uv belongs to v, দুটো ভেক্টর uv belongs to v এর জন্য there is an element, ওকে, এটাকে একটা এলিমেন্ট, এটা স্কেলার কোয়ান্টিটি দেবে, জাস্ট ইনার, এটা হলো, এটাকে আমরা প্রনাউন্সিয়েশন এভাবে করব, ইনার প্রোডাক্ট অফ uv। কি করব? ইনার প্রোডাক্ট অফ uv। ওকে, ইনার প্রোডাক্ট অফ uv belongs to f, that is the function this from v cross v। v cross v কেন? কারণ v থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি uv, সো u একটা এলিমেন্ট নিচ্ছি, v একটা এলিমেন্ট, দুটো এলিমেন্টের জন্য v cross v থেকে f satisfying inner product of uv is equal to inner product of vu bar, inner product of uv is equal to inner product of vu bar। Roman 2 তে inner product of uu always greater or equal to 0 and inner product of uu equal to 0 if and only if u is equal to theta। Okay, alpha u plus beta v, inner product of alpha u plus beta v w is equal to alpha inner product of uw plus beta inner product of vw for all u v w belongs to v and alpha beta belongs to f। A function this, okay, from v cross v to f satisfying the above three conditions, three properties is called inner product space on v। যেই ফাংশনটা, এরকম টাইপের যে ফাংশনগুলো এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করবে, inner product of uv is equal to inner product of vu bar, inner product of u greater or equal to 0 and inner product of u equal to 0 if and only if u equal to theta, inner product of alpha u plus beta v w equal to alpha into inner product of uw plus beta into inner product of vw for all u v w belongs to v and alpha beta belongs to f। সেই সমস্ত ফাংশনগুলোকে আমরা বলবো ইনার প্রোডাক্ট অন ভি। বুঝা গেল ডেফিনেশনটা ইনার প্রোডাক্টের? সেখানে থিটাটা কি? হ্যাঁ, দ্য সেকেন্ড পয়েন্ট আছে না, ইভেন থিটা, থিটা ইফ এন্ড অনলি মানে জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট ইউ ইকুয়াল জিরো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি জিরো নিয়ে সেটাকে বোল্ড করে লিখবে, ঠিক আছে, বোল্ড করে লিখবে, কারণ এটা ভেক্টর স্পেসের, তো ভেক্টর স্পেসের এলিমেন্টগুলো তো শুধু শুধু সিঙ্গেল এলিমেন্ট হয় না, তার মধ্যে অনেক এলিমেন্ট থাকতে পারে, মোর দ্যান ওয়ান। সো ওই জন্য এটাকে থিটা হিসেবে লিখছে, আর কিছু না। আচ্ছা, ডেফিনেশনটা বোঝা গেছে? এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে সেটাকে আমরা বলবো ইনার প্রোডাক্ট স্পেস। ক্লিয়ার? ওকে, দেখো এক্সাম্পলে যাই আমরা এবারে। এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল আমি করে দিয়েছি। এক্সাম্পল ফর a is equal to a1 a2 a3 belongs to r3, মানে কি? r3 মানে কি? যেখানে তিনখানা করে এলিমেন্ট থাকবে রিয়েল নাম্বারের উপর, এখানে তিনটে এলিমেন্ট থাকবে, a1 a2 a3 belongs to r3 and b is equal to b1 b2 b3 belongs to r3। Define inner product of ab is equal to a1 b1 plus a2 b2 plus a3 b3। ওকে, এভাবে ডিফাইন করা আছে। তাহলে দেখো তোমরা, ইনার প্রোডাক্ট অফ এবি মানে কি? a1 b1 plus a2 b2 a3 b3। ইনার প্রোডাক্ট বি এ করলে কি হবে? প্রথমে b1 b2 b3 আসবে, পরে a1 a2 a3 আসবে। সো করার পর কি আছে? b1 a1 plus b2 a2 plus b3 a3, তার মানে দুটো তো ইকুয়াল, তার মানে ইনার প্রোডাক্ট অফ এবি ইজ ইকুয়াল ইনার প্রোডাক্ট অফ বি হয়ে যাচ্ছে। ইনার প্রোডাক্ট অফ এ ইকুয়াল টু কি? a1 স্কয়ার plus a2 স্কয়ার plus a3 স্কয়ার। দেখো বসিয়ে দাও এখানে a1 a2 a3 বসিয়ে দাও b1 b2 b3 এর জায়গায়, তাহলে এটা পেয়ে যাবে। এটা সব সময় গ্রেটার ইকুয়াল টু 0, এবং এটা 0 কখন হবে? ইনার প্রোডাক্ট অফ a ইকুয়াল টু 0 কখন হবে? if and only if a is equal to 0 0 0। clear? And lastly alpha a plus beta b c is equal to what? Alpha a1 plus beta b1 into c1 plus alpha a2 plus beta b2 into c2 plus alpha a3 into beta b3 into c3। simplify করো। so alpha into a1 c1 plus a2 c2 plus a3 c3 plus beta into b1 c1 plus b2 c2 plus b3 c3। so this is equal to alpha into inner product of ac plus beta into inner product of bc।
সো R3 ইজ এ নেট প্রোডাক্ট স্পেস, কারণ তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে। দেখো বুঝলে কিনা? স্যার বুঝতে সবার পেরেছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা ডিফাইন করা আছে, একবার দেখাবেন আরেকবার? বলো। বলছি 3 নম্বর প্রপার্টিটা আরেকবার দেখাবেন একটু? আচ্ছা, okay. এই যে আলফা এ প্লাস বিটা বি ইন্টু সি, তাহলে এটা মানে কি? আলফা এ প্লাস বিটা বি মানে কি? আলফা এ প্লাস বিটা বি মানে হচ্ছে কি? আলফা ইন্টু A1 A2 A3 প্লাস বিটা ইন্টু B1 B2 B3, তাই তো? দিস ইকুয়াল টু আলফা A1 প্লাস বিটা B1 প্লাস বিটা B1 আলফা A2 প্লাস বিটা B2 আলফা A3 প্লাস বিটা B3। বোঝা গেল? তো দেখো এবার আলফা A1 প্লাস বিটা B1 প্রথম এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট আলফা A2 প্লাস বিটা B2, থার্ড এলিমেন্ট আলফা A3 প্লাস বিটা B3। তার মানে দেখো তাহলে কি হয়ে যাবে? আলফা A1 প্লাস বিটা B1 এর সঙ্গে কি সি এলিমেন্ট গুলো কি C1 C2 C3, সো C1, তারপরে কি আছে আলফা A2 প্লাস বিটা B3 বিটা B2, সো আলফা A2 প্লাস বিটা B2 ইনটু C2, লাস্টেরটা আছে আলফা A3 প্লাস বিটা B3, সো আলফা A3 প্লাস বিটা B3 ইনটু C3। সো মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে আলফা কমন নিয়ে নাও, সো A1 C1 A2 C2 A3 C3 একসঙ্গে চলে আসবে, বিটা ইনটু B1 C1 B2 C2 B3 C3 একসঙ্গে চলে আসবে। এটা মানে কি ডেফিনেশন থেকে এই যে AB ইকুয়াল দেওয়া আছে, তো এটা মানে কি ইনার প্রোডাক্ট অফ AC আলফা A1 প্লাস আলফা A1 C1, আর এটা মানে কি প্লাস বিটা ইনটু ইনার প্রোডাক্ট অফ BC। ওকে, সো বিটা এটা মানে B1 কি? সো R3 ইজ ইনার প্রোডাক্ট স্পেস। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো ওকে, এন্ড দেন তোমরা বাড়িতে গুলো চেক করবে। For A is equal to A1 A2 dot dot AN and B is equal to B1 B2 dot dot BN belongs to Rn, it is easy to check that alpha AB is equal to A1 B1 plus A2 B2 plus AN BN is a inner product space on Rn. Okay, for ZW belongs to complex field এর মধ্যে define ZW is equal to Z into W bar, মনে আছে তো? complex conjugate W bar. It is easy to check that it is easy to check that with this inner product C is an inner product space. ঠিক আছে, এগুলো আছে 4 5। স্যার এগুলো কিরকম লিখতে হবে? আপনি যেরকম লিখেছেন ওরকম লিখলেই হবে তো না? বেশি একদম একদম। আর এখানে কি হবে? যে জেডটা দেখতে কিরকম হবে? A প্লাস আইবি, ডব্লিউ দেখতে কিরকম হবে? সি প্লাস আইডি। এবার এই প্রপার্টি কাজে লাগাবে, প্রপার্টি কাজে লাগিয়ে দেখবে এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা, এই তিনটে প্রপার্টি দেখবে স্যাটিসফাই হচ্ছে কিনা। স্যাটিসফাই হলে ইনার প্রোডাক্ট স্পেস। আমি যেভাবে করলাম এটার জন্য, এটা তো সেম, এটা তো এখানে তিনটার জন্য করেছি, এখানে এটা হচ্ছে n খানার জন্য, এটা তো ইজি একই রকম। এখানে কি করবে? জাস্ট A প্লাস আইবি ধরবে, জেড ইকুয়াল টু A প্লাস আইবি, কমপ্লেক্স ফিল্ডের মধ্যে আছে মানে কি A প্লাস আইবি ফর্মে থাকবে, ডব্লিউ সি প্লাস আইডি ফর্মে থাকবে, তারপরে এই প্রপার্টি লাগাবে, দেখবে হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি n খানা এলিমেন্ট থাকে সেটাও একই রকম ভাবে হয়ে যাবে। যদি ইন্টিগ্রেশন হিসেবে থাকে f of x g of x, ইনার প্রোডাক্ট f of x g of x ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 1 f of x g of x বা dx, যদি এরকম ফর্মে থাকে তখন দেখবে খুব ইজি এগুলো করা। হ্যাঁ, f of x plus f of x g of x এরকম ভাবে দেখবে ওটাও এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে। তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, খুবই সহজ। যদি না পারো আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে বলবে বা পরের দিন ক্লাসে বলবে, যা ইচ্ছে। ঠিক আছে? আবার একই রকম ভাবে এটাও দেখতে পারবে, একটা যদি ভিডিও n ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড অফ রিয়েল নাম্বার অর কমপ্লেক্স নাম্বার, দেন x যদি এরকম ভাবে ডিফাইন থাকে, v যদি এরকম ভাবে ডিফাইন থাকে, ডিফাইন করছে কি uv ইজ ইকুয়াল টু এরকম ভাবে, দেন এটাও একটা ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাবে। ঠিক আছে? এটা নিয়ে কারোর কোনো খটকা আছে কোনোটা নিয়ে? কঠিন লাগছে স্যার পারবো না? হ্যাঁ স্যার জাস্ট একটা প্র্যাকটিস করতে হবে এই আর কি। একদম কিছুই না। ফার্স্ট এটা এটার ক্ষেত্রে কি হবে? f of x g of x এটা, ঠিক আছে? তাহলে তুমি প্রথমটা চেক করার জন্য কি করবে? প্রথমটা চেক করার জন্য কি আছে আমাদের? uv ইকুয়াল টু v বার দেখাতে হবে, তাই তো? তাহলে তুমি কি করবে? জাস্ট এর বার নিয়ে নেবে, f of x g of x এর উপরে বার নিয়ে নেবে, তাহলে এর ভিতরে বার চলে আসবে। সো f of x এর মাথায় বার চলে আসবে, g of x এর বারের বার চলে আসবে। তার মানে কি z বার মানে কি z বারের বার, কমপ্লেক্স কনজুগেট অফ z মানে কি মানে z। স্যার জেড দেখেছো? বুঝতে পারছো? তাহলে f of x g of x চলে আসবে। সো প্রথম প্রপার্টি স্যাটিসফাই করে গেল। আর সেকেন্ড প্রপার্টি করতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমরা কি নেব? f of x নেব, তাহলে g of x এর জায়গায় f of x নেব। তাই f of x লিখে এখানে f of x ইনটু f of x এর বার, তার মানে কি আমরা কি জানি? z ইনটু z বার মানে কি? z ইনটু z বার মানে হচ্ছে মড অফ জেড mod of z স্কয়ার। তাহলে এখানে কি
মড অফ এফ অফ এক্স স্কয়ার। তার মানে কি মড অফ এফ অফ এক্স স্কয়ার যদি একমাত্র 0 হয়, এফ অফ এক্স 0 হলে তো মড অফ এফ অফ এক্স স্কয়ারটা 0 হবে, নাহলে তো 0 হবে না। মড অফ এফ অফ এক্স স্কয়ারটা 0 কখন হবে? যদি এফ অফ এক্সটা 0 হয়। তার মানে কি আদারওয়াইজ সবসময় এটা গ্রেটার ইকুয়াল টু 1 হবে, সরি গ্রেটার ইকুয়াল টু 0 হবে। সো সেকেন্ড প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে। আর থার্ড প্রপার্টির ক্ষেত্রে কি নেবে? এফ অফ এক্স এর জায়গায় নেবে আলফা সাই এক্স প্লাস বিটা ফাই এক্স। সো এখানে তুমি বসাবে, আর তুমি তো জানো ইন্টিগ্রেশন তো লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে, তাই তো? ইন্টিগ্রেশন সবসময় লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করে। তো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স কি হয়? মানে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স হয়ে যাবে। ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এফ জি অফ এক্স স্যাটিসফাই করে। সো ওটাও ভেঙে যাবে, দুটো পার্টে ভেঙে যাবে। তো দুটো আচ্ছা, পার্টে ভেঙে ওইটা যাবে, ওইটা দেখাতে হবে না যে x ইকুয়াল টু 0 হলে 0 হবে, মানে ওই 0 যেটা। হ্যাঁ ওটা তো বললাম, বলছি আবার বলে দিচ্ছি। ওকে, নো প্রবলেম। এফ অফ এক্স জি অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স নিচ্ছি। সো ইন্টিগ্রেশন কি 0 টু 1 মড অফ কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? মড অফ fx অফ এক্স ইনটু এফ অফ এক্স এর বারে ডিএক্স। হ্যাঁ ওকে, তাহলে এটা মানে কি মড অফ এফ এক্স স্কয়ার। তো এটা মানে হয়ে গেল তোমার মড অফ এফ অফ এক্স এর স্কয়ার হয়ে গেল, মড অফ এফ অফ এক্স এর স্কয়ার। তার মানে কি এটা স্কয়ার ফাংশন, এটা কি স্কয়ার ফাংশন হয়ে গেল। ওকে, স্কয়ার ফাংশনের সবসময় কি হয়ে যাবে? স্কয়ার ফাংশনের সবসময় ইন্টিগ্রেশন করলে কি হবে? সবসময় সেটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। কমপ্লিট স্কয়ার ফাংশন 0 থেকে 1 এ আছে, সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে। সো এটা গ্রেটার ইকুয়াল টু 0। আর 0 কখন হবে? একমাত্র 0 হবে যখন এফ অফ এক্স এর 0 হবে, বা এফ অফ এক্স এর থিটা লিখতে পারো, বা 0। এফ অফ এক্স যখন 0 হবে তখন যেটা 0 হবে, আদারওয়াইজ 0 হবে না। সো এই প্রপার্টি স্যাটিসফাই করে গেল। ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে বাড়িতে তোমরা করবে, খুব সিম্পল, একদম ভেরি ইজি। আচ্ছা, এবার আমরা বলবো লেন্থ অফ অর নর্ম। লেন্থ বা নর্ম বলতে কি বোঝো? লেট ভি বি এন ইনার প্রোডাক্ট স্পেস। আমরা ইনার প্রোডাক্ট স্পেস ডেফিনেশন নিয়ে গেছি, এবং ভেক্টর স্পেস থেকে ইনার প্রোডাক্ট স্পেসটা আরো বেশি অনেক কন্ডিশন নিয়ে তৈরি হয়েছে। এটা ভেক্টর স্পেসের উপর ইনার প্রোডাক্ট স্পেস তৈরি হয়েছে। সো এবারে আমরা ভেক্টর স্পেস কথাটা ইউজ করব না, এখানে ডিরেক্ট আমরা ইনার প্রোডাক্ট স্পেস ইউজ করব। লেট ভি বি এন ইনার প্রোডাক্ট স্পেস, then the length or norm of a vector v belongs to v is defined as root over inner product of vv. তার লেন্থটা বা নরমটা কিভাবে ডিফাইন হবে? রুট ওভার অফ ইনার প্রোডাক্ট অফ vv and is written as norm of v. এর প্রনাউন্সিয়েশনটা কি হবে? norm of v, norm of v. Okay, and thus norm of v is equal to root over of inner product of vv. Norm of v is equal to root over of inner product of vv. As an example, in R3 with usual inner product space, norm of a1 a2 a3 is equal to root over of কি? a1 square plus a2 square plus a3 square. ইউজুয়াল ইনার প্রোডাক্ট স্পেস মানে কি? এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, এটাকে বলা হচ্ছে ইউজুয়াল ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে? যখনই আমি বলে দেবো R3 is an usual inner product space, তার মানে কি ইনার প্রোডাক্ট স্পেস ডিফাইন হচ্ছে এভাবে। ঠিক আছে? সো হয়ে গেল তোমার হচ্ছে নর্মটা আমরা এভাবে বার করে দিলাম। নেক্সট থিওরিম। এই থিওরিমগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে পরীক্ষা দিতে পারি কিন্তু আমি। ঠিক আছে? থিওরিম কি হচ্ছে? লেট ভি বি ইনার প্রোডাক্ট স্পেস এন্ড ইউ ভি বিলংস টু ভি। ইউ ভিটা ভির মধ্যে আছে, ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে। আলফা বিটা বিলংস টু এফ, দেন ইনার প্রোডাক্ট অফ আলফা ইউ প্লাস বিটা ভি, আলফা ইউ প্লাস বিটা ভি ইকুয়াল টু মড অফ আলফা স্কোয়ার ইন্টু নর্ম অফ ইউ স্কোয়ার প্লাস আলফা ইন্টু বিটা বার ইনার প্রোডাক্ট অফ ইউ ভি প্লাস আলফা বার ইন্টু বিটা inner product of vu plus mod of beta square into norm of v square. ঠিক আছে? এটা হচ্ছে থিওরি, প্রুফ করব আমরা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা। তাহলে ইনার প্রোডাক্টের আমরা হচ্ছে থার্ড প্রপার্টি কাজে লাগে আমি কি করতে? আলফাটাকে বাইরে বার করে দিতে পারি আর বিটাটাকে বাইরে বার করে দিতে পারি। দেখো প্রথমেরটার জন্য আলফাটাকে বাইরে বার করে দিলাম ইউ, আলফা ইউ প্লাস বিটা ভি লিখলাম। আর সেকেন্ডটার জন্য বিটাটাকে বাইরে বার করে দিলাম ভি, আলফা ইউ প্লাস বিটা ভি লিখলাম। ইনার প্রোডাক্ট স্পেস তাহলে এই বডি স্যাটিসফাই করে, তাই এই প্রপার্টি থেকে লিখলাম। পাশে কিন্তু তোমরা লিখবে, আমি লিখিনি, তোমরা যদি লিখবে নাম্বার আমি কাটবো। পাশে লিখবে এটা কোন প্রপার্টি লাগছে? প্রপার্টি 3 বাই ইউজিং প্রপার্টি 3। এটা কি? এবারে কি করছি আমরা? ফার্স্ট প্রপার্টি লাগাচ্ছি, আলফা ইনটু ইনার প্রোডাক্ট অফ আলফা ইউ প্লাস বিটা ভি ইউ বার উল্টে যাবে তো প্রথম প্রপার্টি থেকে এটা মানে তো ইউ ভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ইউ ভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ভি ইউ বার। সো উল্টে গিয়ে বার হয়ে গেল। ওকে, সো আমরা জানি এবার বার কি হয়, ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, বারটাকে আমরা আবার ইউজ করছি, থার্ড প্রপার্টি আবার ইউজ করছি, এটা স্টেপ জাম্প দিয়েছি, থার্ড প্রপার্টি আবার ইউজ করছি। সো আলফা ইন্টু ইউ ইউ প্লাস বিটা ইন্টু ভি ইউ, এন্ড দেন বার আমরা কি জানি? জেড বার
z1 প্লাস z2 এর বার, মানে কি z1 বার প্লাস z2 বার। আর কোনো অসুবিধা আছে? তো আমরা এটা ইউজ করলাম, দেখো দুটো সেপারেট করে দিলাম, আলফা ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউ বার প্লাস বিটা ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউ বার প্লাস বিটা ইনটু, বাট একই রকম ভাবে আলফা ইনটু ইউ ভি বার প্লাস বিটা ইনটু ভি ইউ বার। আর আমরা কি জানি, ইনার z1 কমপ্লেক্স ফিল্ড থেকে জানি কি z1 ইনটু z2 এর বার, মানে কি z1 বার ইনটু z2 বার। ওকে, সো এটা ইউজ করলাম, দেখো এবারে সো আলফা এটা বেরিয়ে গেল, আলফা ইনটু আলফা বার হয়ে বেরোলো। এবারে হচ্ছে বার অফ ইনার প্রোডাক্ট অফ ইউ, ইনার প্রোডাক্ট অফ ইউ মানে কি নরমাল ডেফিনেশন নরম অফ ইউ স্কয়ার, এটা মানে কি আলফা ইনটু বিটা বার ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউভি প্লাস বিটা ইনটু আলফা বার ইনার প্রোডাক্ট অফ ভিউ বার আছে, সো ইউভি বার আছে তো উল্টে গেলে কি ভিউ ভিউ হয়ে যাবে প্লাস বিটা ইনটু বিটা বার নরম অফ ভি স্কয়ার। So this equal to mod of alpha square into norm of u square plus alpha into beta bar inner product of uv plus alpha bar into beta inner product of vu plus mod of beta square into norm of v square. So right hand side টা প্রুফ হয়ে গেল। কে বুঝতে পারোনি বলো? তাই বুঝতে পেরেছো? সো তোমাকে পরীক্ষা যখন লিখবে, আমি আবারও বলে দিচ্ছি, পাসিং দি প্রপার্টি লিখবে এবং কমপ্লেক্স ফিল্ডের কোন প্রপার্টি ইউজ হয় সেটা কিন্তু লিখবে, ঠিক আছে? তবে কিন্তু এই ফুল মার্কস দেবো, আদারওয়াইজ কিন্তু দেবো না। যা লিখে দিয়েছি সেটা যদি টুকে দাও দেখে দেখে, তাহলে কিন্তু নাম্বার পাবে না। কোন প্রপার্টি ইউজ হচ্ছে সেটা কিন্তু পাশে অবশ্যই মেনশন করবে, ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হলো কি? না স্যার। ওকে, নেক্সট থিওরেম, নর্ম অফ আলফা ইউ ইজ ইকুয়াল টু কি মড অফ আলফা ইনটু নর্ম অফ ইউ। ভেরি সিম্পল। সো আমরা ফার্স্ট নিলাম নর্ম অফ আলফা ইউ স্কয়ার, ডেফিনেশন থেকে নর্মের ডেফিনেশন থেকে লিখতে পারি ইনার প্রোডাক্ট অফ আলফা ইউ। সো এবারে কোন প্রপার্টি ইউজ করছি? থার্ড প্রপার্টি, আলফাটা বাইরে বার করে দিলাম, আলফা ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউ আলফা ইউ প্লাস আলফা ইনটু সেকেন্ড প্রপার্টি ইউজ করছি, উল্টে দিলাম আলফা ইউ ইনার প্রোডাক্ট অফ আলফা ইউ এর বার দিস ইকুয়াল টু আলফা ইনটু আলফা বার ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউ বার। সো দিস ইকুয়াল টু হোয়াট ইজ দিস? মড অফ আলফা স্কয়ার। হোয়াট ইজ দিস? নর্ম অফ ইউ স্কয়ার। সো নর্ম অফ আলফা ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ দিস, সো আমার মড অফ আলফা ইনটু নর্ম অফ ইউ পড়ে থাকবে, ঠিক আছে? বোঝা গেল সবার? খুবই সিম্পল। এবার আমরা বলবো কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি, ভেরি ভাইটাল থিওরি, ঠিক আছে? এবার যেগুলো আমরা শিখলাম এতক্ষণ, এবার কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটিটা আমরা প্রুফ করব। দেখো ভেরি ইন্টারেস্টিং, লেট ভি বি ইনার, ভালো তুমি প্র্যাকটিস করবে কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটিটা, ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি, লেট ভি বি ইনার প্রোডাক্ট স্পেস এন্ড ইউ ভি বিলংস টু ভি, ভি হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস আর ইউ ভিটা ভির মধ্যে আছে। Then mod of inner product space of uv less or equal to norm of u into norm of v. Equality holds if and only if u and v are linearly dependent. Equality যখনই হোল্ড করবে যদি u and v টা linearly dependent হয়। ভালো করে থিওরেমটা দেখো, ভিটা একটা ইনার প্রোডাক্ট স্পেস বলে দিয়েছে, u v টা একটা v এর মধ্যে আছে, দুটো এলিমেন্ট ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে, আর ইনার প্রোডাক্ট mod of inner product of u v টা less or equal to norm of u into norm of v। আর ইকুয়ালিটি কখন হোল্ড করবে সেটাও দেখাতে হবে অবশ্যই, যখন এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? বোঝা গেছে থিওরেমটা? প্রুফ করব আমরা। প্রথমে থিটা নিয়ে দেখব। লেট ইউ ইকুয়াল টু থিটা, মানে জিরো এলিমেন্টটা নিলাম ভেক্টর স্পেস ইনার প্রোডাক্ট স্পেস ভির মধ্যে থেকে। ওকে, লেট ইউ ইকুয়াল টু থিটা, দেন ইনার প্রোডাক্ট অফ মড অফ ইনার প্রোডাক্ট অফ ইউ ভি ইকুয়াল টু হোয়াট? 0। কারণ কি শিখেছিলাম সেকেন্ড প্রপার্টি থেকে, uv equal to inner product of uv equal to 0 একমাত্র হবে কখন? যদি u equal to থিটা হয় তখনই 0 হবে। সো u যখন থিটা, সো তার ইনার প্রোডাক্ট স্পেসটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার আমরা কি জানি, u যদি থিটা হয় নর্ম অফ ইউ ইনটু নর্ম অফ ভি টা কি 0 হয়ে যাবে? u যদি থিটা হয়ে যায় নর্ম অফ ইউ মানে কি 0, সো এর সঙ্গে যে কোনো একটা নন জিরো এলিমেন্ট বা জিরো এলিমেন্ট মাল্টিপ্লাই করলে সেটা 0 হবে। সো ইকুয়ালিটি হোল্ডস, যখন u equal to থিটা হয়ে যাচ্ছে তখন ইকুয়ালিটি হোল্ড হয়ে যাচ্ছে। সো এখন আমরা চুজ করব কি? নেক্সট লেট ইউ নট ইকুয়াল টু থিটা, আমরা নিলাম ইউ নট ইকুয়াল টু থিটা, ইউ নন জিরো এলিমেন্ট ইনার প্রোডাক্ট স্পেসের ভি মধ্যে। অ্যাজিউম ফার্স্ট দ্যাট ইউভি ইজ রিয়াল, ফার্স্টে ধরলাম কি ইউভিটা ইনার প্রোডাক্ট অফ ইউভিটা হচ্ছে রিয়াল। নাও ফর এনি ল্যামডা, যে কোনো ল্যামডার জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, ইনার প্রোডাক্ট অফ ল্যামডা ইউ প্লাস ভি গ্রেটার ইকুয়াল টু 0।
ওকে ল্যামডা ইউ প্লাস ভি কি গ্রেটার ইকুয়াল টু 0 লিখতে পারি, তাই তো? ইকুয়াল টু 0 হবে, নাহলে গ্রেটার দেন 0 হবে, কারণ এটা কি দুটো সেম এলিমেন্ট আছে। সো ইনার প্রোডাক্ট স্পেস থেকে আমরা কি লিখতে পারি, ল্যামডা স্কয়ার ইনটু নরম অফ ইউ স্কয়ার, এটা মানে কি ল্যামডা স্কয়ার ইনটু নরম অফ ইউ স্কয়ার প্লাস 2 ল্যামডা ইনটু ইনার প্রোডাক্ট অফ ইউ ভি প্লাস নরম অফ ভি স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0। আমরা কি জানি এটা গ্রেটার ইকুয়াল টু 0 কি হয়, এর ডিসক্রিমিনেন্টটা লেসার ইকুয়াল টু 0 হয়। এটা গ্রেটার ইকুয়াল টু 0 কখন হবে, যদি ডিসক্রিমিনেন্টটা লেসার ইকুয়াল টু 0 হয়। এটা সবাই জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ জয়েন্ট হ্যাঁ, স্যার। কোশ্চেন আছে তো? হ্যাঁ 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 আসলে জয়েন্ট কোশ্চেন একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিয়েছিল গ্রেটার ইকুয়াল টু 0, এটা কখন সরি ডিসক্রিমিনেন্টটা লেস দেন 0 হবে, বা লেস দেন 0 হলে তার রুটগুলো কি হবে। জয়েন্টের কোশ্চেন অনেক আছে, আমি দেখেছি। চলো জানো তোমরা, না জানার কিছু নেই, একমাত্র দেখে নাও এটা লেসার ইকুয়াল টু যদি ডিসক্রিমিনেন্টটা 0 লেসার ইকুয়াল টু 0 হয়, তখন তার রুটগুলো কি কমপ্লেক্স হবে। সো রুটগুলো যদি কমপ্লেক্স হয়, দুটো রুট থাকবে, একটা কমপ্লেক্স কনজুগেট থাকবে, একটা কমপ্লেক্স রুট থাকবে, তার কমপ্লেক্স কনজুগেট একটা থাকবে। সে যদি মাল্টিপ্লাই করলে কি পাবো, সে মাল্টিপ্লাই করে আসলে গ্রেটার ইকুয়াল টু 0 পাবো। ওকে সেভাবে বলা যায়, বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনও করা যায়। এটা একটা কিসের ইকুয়েশন, এটা একটা হচ্ছে একটা তোমার প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলা দিয়ে এটা বলা যায়, ভেরি ইজি। And so left hand side is a quadratic equation, so we must have 4 into inner product of uv square minus 4 into norm of u square into norm of v square less or equal to 0. So এখান থেকে লিখতে পারি inner product of uv square less or equal to norm of u square into norm of v square. So mod of inner product of uv less or equal to norm of u into norm of v. হলো? থিটাটা কি মানে, ওটা কি এমন একটা কোয়ান্টিটি মানে যেটার জন্য ওটা 0 হয় নাকি? হ্যাঁ থিটাটা কি স্যার? স্যার বললেন থিটাটা মানে 0। এর মধ্যে জিরো এলিমেন্ট, প্রথমে আমি জিরো এলিমেন্টটা ধরে দেখলাম যে ট্রু, এবং নন জিরো এলিমেন্ট নিয়ে দেখছি সেটা হচ্ছে ট্রু। ঠিক আছে? Also the equality holds if and only if alpha lambda u plus v equal to theta. এই ইকুয়ালিটি মানে ওটা ওই ইনার প্রোডাক্ট স্পেসের 0 এলিমেন্ট, তাই তো? ইয়েস থিটাটা ঠিক আছে। একদম ইনার প্রোডাক্ট স্পেস v এর জিরো এলিমেন্ট, কারণ এখানে তো সব রিয়েল নাম্বার নয়, ভেক্টর স্পেসের মধ্যে সেটা n টিউপল হতে পারে, মানে সেই a1 a2 করতে করতে অনেক এলিমেন্ট থাকতে পারে। সো সেখানে যে জিরো এলিমেন্ট গুলো সেটাকে আমরা থিটা হিসেবে ডিনোট করছি। ওকে, সো দ্যাট ইজ u and v আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি দেখো ইকুয়ালিটি হোল্ডটা কখন করছে, ইফ এন্ড অনলি ইফ lambda u plus v equal to theta, তখনই একমাত্র ইকুয়ালিটি হোল্ড করবে। দ্যাট ইজ u and v আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা কি জানি c1 u1 plus c2 u2 equal to 0 হয়, এবং এখান থেকে যদি বার করতে না পারি c1 আর c2 যদি নট ইকুয়াল টু 0 হয়, তার মানে কি তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো এখানে দেখো তাহলে lambda u plus v যদি থিটা হয়, v এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, u এর কোএফিসিয়েন্ট lambda নট ইকুয়াল টু 0, সো এটা অবশ্যই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে দেখো এটা লিখেছি ইকুয়ালিটি হোল্ডস ইফ এন্ড অনলি u and v আর ডিপেন্ডেন্ট। তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে কখন, যদি u and v টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। তাহলে ওটা আমরা বার করেছিলাম কিসের মধ্যে, যখন এটা রিয়াল, ঠিক আছে, মানে কমপ্লেক্স ফিল্ডের ক্ষেত্রে দেখবো। নেক্সট অ্যাসিউম দ্যাট ইনার প্রোডাক্ট অফ uv ইকুয়াল টু আলফা, এ কমপ্লেক্স কোয়ান্টিটি। তার মানে কি ইনার প্রোডাক্ট অফ u বাই আলফা v ইজ রিয়াল। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এটা যদি কমপ্লেক্স হয় এটা কেন রিয়াল হচ্ছে? কারণ আলফাটা তো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। আলফাটা যখন আমি এদিকে নিয়ে আসছি, আলফাটা যখন লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে নিচে নিয়ে যাচ্ছি, তো রাইট হ্যান্ড সাইডে কি 1 হয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডে 1 হয়ে যাওয়া মানে কি রিয়েল নাম্বার, সো রিয়েল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। সো উই গেট, তাহলে রিয়েল যখন হয়ে গেল, আমরা ইউজ করতে পারি মড অফ ইনার প্রোডাক্ট অফ আলফা ইউ ভি লেস অর ইকুয়াল টু নরম অফ ইউ বাই আলফা ইনটু নরম অফ ভি। ওটা মানে কি করে নিচে গেল, মানে স্যার ওটা শুধু তো ইউ এর নিচেই গেল। ভি এর নিচে আনবে, ভি এর নিচেও আনতে পারো, কোনো অসুবিধা নেই। একটাই তো, এরকমই তো, এই যে প্রপার্টি থেকেই তো আসছে, আলফা ইউ ইনটু ভি ইকুয়াল টু আলফা ইউ ভি। ওকে, সো এখানে আছে ইউ ভি যদি আমার থাকে আলফা, তাহলে এটা যখন নিচে আসে কি 1 বাই আলফা হয়ে যাবে। সো এটা ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে ইউ বাই আলফা বুঝতে পারছি, ভি বাই আলফা হতে পারবে। দুটো নিচে কিন্তু যাবে না, এটা একটা নিচে যাবে, যে কোনো একটা যাবে, ঠিক আছে, যে কোনো একটা নিচে। তুমি ভি, তোমার যদি ইচ্ছা হয় ভি নিচে নিয়ে যাও, নিতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউ উইশ। সো এখানে দেখো তারপরে কি করছি, তারপরে এবারে আলফাটা বার করে নিচ্ছি, 1 বাই মড অফ আলফা করে বেরিয়ে যাচ্ছে। সো ইনার প্রোডাক্ট অফ ইউভি লেস অর ইকুয়াল টু, এটা কি আবার আলফাটা বেরিয়ে যাচ্ছে নর্ম থেকে, 1 বাই মড অফ আলফা ইনটু নর্ম অফ ইনটু নর্ম অফ ভি। সো মড অফ কেটে যাচ্ছে, কমপ্লেক্স কোয়ান্টিটি নন জিরো কোয়ান্টিটি মানে কি তার মড অফ আলফাটি কি অবশ্যই নন জিরো হওয়ার জন্য এটা কেটে যাচ্ছে দুদিকে। সো দিস ইমপ্লাইজ mod of net product of uv less or equal to norm of u into norm of v. Okay,
In this case, also the equality holds depend only if u and v are linearly dependent. বাড়িতে দেখবে তোরা কিভাবে করতে পারো, এটা আমি করে দিইনি, নিজেরা দেখবে তো। আগেটা দেখিয়েছি লিনিয়ার ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা একই রকম ভাবে ইউ আর ভিটাকে একটা যে কিছু ধরে নেবে, এরকম ভাবে কিছু ধরে নেবে। এই যে এখানে যেমন ধরেছিলাম ল্যামডা ইউ প্লাস আলফা ভি, এরকম ভাবে একটা কিছু নিয়ে তোমরা দেখাবে যে ওখানে যখন থিটা হবে তখন লিনিয়ার ডিপেন্ডেন্ট, একই রকম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কচি-স্কোয়ার ইনইকুয়ালিটি। এই প্রুফটা পরীক্ষায় দিতে পারি আমি কিন্তু, ঠিক আছে? সব ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের এবারে কি ব্যাপার, তোমাদের অনলাইনে এক্সাম হয় না অফলাইনে হবে? স্যার অফলাইনে চান্স বেশি, কারণ পুজোর পরে শুনছিলাম ক্যাম্পাস খুলবে। ক্যাম্পাস খুলবে পুজোর পরে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সব অফলাইন যদি হয় তো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কিন্তু তাহলে সমস্যা হয়ে যাবে। এন্ড নেক্সট রিমার্ক আছে, দুটো রিমার্ক আছে। এই প্রবাবিলিটি কাজে লাগিয়ে দুটো রিমার্ক আছে, রিমার্ক দুটো দেখে নেবে। একই মানে প্রবাবিলিটিটাকে জাস্ট কাজে লাগিয়ে কিভাবে লেখা যায়, যখন একটা ইন্টিগ্রেশন একটা কন্টিনিউয়াস 0 থেকে 1 কন্টিনিউয়াস ফাংশনগুলোর উপর যখন হবে, এইভাবে ডিফাইন থাকবে। কচি-স্কোয়ার ইনইকুয়ালিটি আমরা লিখতে পারি mod of integration 0 to 1 f of t g of t dt square lesser equal to integration g of t mod f of t square dt integration 0 to 1 g of t square dt, জাস্ট দুটো মানে ভেঙে গেল by using কচি-স্কোয়ার ইনইকুয়ালিটি। ওকে, এবার ডেফিনেশন ভালো করে দেখো। ডেফিনেশনটা কি হচ্ছে? অর্থগোনালের ডেফিনেশন। Let V be an inner product space and UV belongs to V, then U is said to be orthogonal to V. U টাকে আমরা V এর অর্থগোনাল বলবো। কখন বলবো? যদি ইনার প্রোডাক্ট অফ UV টা ইকুয়াল টু 0 হয়। যদি ইনার প্রোডাক্ট অফ UV টা ইকুয়াল টু 0 হয়, তখন আমি সেটাকে কি বলবো? অর্থগোনাল বলবো। U টা V এর অর্থগোনাল। এবং আমরা লিখবো কি? we write U is perpendicular to V. প্রোনাউন্সিয়েশনটা এভাবেই করব, U is perpendicular to V বা U is orthogonal to V। ওকে, যদি দুটো আমার ইউভি থাকে আর ইনার প্রোডাক্ট করার পর আমি দেখছি সেটা 0 আসছে, তো তখনই আমরা ক্লেম করব যে ইউটা হচ্ছে ভি এর অর্থগোনাল বা ভিটা হচ্ছে ইউ এর অর্থগোনাল। ক্লিয়ারলি ইউ অর্থগোনাল টু ভি ইমপ্লাইজ ভি ইজ অর্থগোনাল টু ইউ অ্যাজ ইনার প্রোডাক্ট অফ ভি ইউ মানে কি? ইনার প্রোডাক্ট অফ ইউভি বার। তাহলে ইউভি যদি 0 হয়, ইউ অর্থগোনাল টু ভি বলে দেওয়া আছে, সো ইউ যদি ভি 0 হয়, সো 0 বার মানে 0 হবে। তো সেটাই বললাম, ইউ যদি ভি এর অর্থগোনাল হয়, ভিটাও ইউ এর অর্থগোনাল হবে। দেন হচ্ছে ডেফিনিশন। ওটা তো মানে ইউটা থিটা হলেও হবে, তাহলে দুটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট কি করে করব? হ্যাঁ, মানে ইউটা যদি থিটা এলিমেন্ট হয় তাও তো সে 0 হয়ে যাবে। ইউভিটা ইউ এর থিটা এলিমেন্ট হয়, তাহলে তো ইনার প্রোডাক্ট 0 ইনার প্রোডাক্ট 0 হবে। তাহলে পার্থক্য কি করে করব যে নন জিরো এলিমেন্ট, মানে ইউভিটা আমাকে নন জিরো এলিমেন্ট হতে হবে, ওটা লিখতে হতো। এটা পাশে নন জিরো লিখে নেবেন, ভেরি গুড কোশ্চেন। এটা পাশে নট ইকুয়াল টু 0 লিখে দেবে, নট ইকুয়াল টু থিটা। ঠিক আছে, 0 তো হবে, তখন তো অবশ্যই হবে, তখন অর্থগোনাল বলবো না, অবশ্যই ইউভি কে নন জিরো হতে হবে। আমি মিস করেছি, ভেরি গুড। এখানে নট ইকুয়াল টু থিটা লিখে নেবে। And next definition, let S be a non-empty subset of an inner product space V. Then the orthogonal complement of S, written as S perpendicular, is defined by orthogonal complement. একটু আগে আমরা বললাম orthogonal element কাকে বলে, এবার হচ্ছে orthogonal complementটা কি। Okay, then the orthogonal complement of S, written as S perpendicular, is defined by S perpendicular equal to V belongs to V. Okay, এই সমস্ত এলিমেন্ট V এর মধ্যে থাকবে, এই সমস্ত এলিমেন্ট এমন যে ইনার প্রোডাক্ট অফ Vx ইকুয়াল টু 0, মানে S পারপেন্ডিকুলারটাকে আমরা বলবো S এর অর্থগোনাল। পুরো সেটটা হয়ে যাবে ওই সেটের অর্থগোনাল সেট, এর মধ্যে সব এলিমেন্টগুলো এই সেটের অর্থগোনাল। বোঝা গেল কি? Let S be an non-empty set। এক সেকেন্ড, কি এখনো জয়েন করছে? ও মাই গড। Let S be a non-empty subset of an inner product space V. Okay, then the orthogonal complement of S, written as S perpendicular, defined as S perpendicular equal to V belongs to V. সেই সমস্ত এলিমেন্ট যেগুলো V এর মধ্যে থাকবে এমন যে inner product of Vx is equal to 0 for x belongs to S. ওকে, তাকে আমরা বলবো কি? কমপ্লিমেন্ট অফ অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ S। দেখো clearly for any element V1 V2 belongs to S perpendicular and alpha beta belongs to F, inner product of alpha V1 plus beta V2x is equal to what? Alpha into inner product of V1x plus beta into inner product of V2x. ওকে, তাহলে V1 V2 যদি S পারপেন্ডিকুলার মধ্যে থাকে, তার মানে কি? inner product of V1x equal to 0, inner product of V2x equal to 0, so alpha into 0 plus beta into 0 মানে কি 0 হয়ে গেল। তার মানে কি? alpha V1 plus beta V2 belongs to S perpendicular। তার মানে V1 V2 দুটো যদি এলিমেন্ট, V1 V2 দুটো যদি এলিমেন্টস S পারপেন্ডিকুলার মধ্যে থাকে,
তাহলে লিনিয়ার কম্বিনেশন আলফা v1 প্লাস বিটা v2 অবশ্যই s পারপেন্ডিকুলারের মধ্যে থাকবে। ওকে, প্লাস s পারপেন্ডিকুলার ইজ অলওয়েজ এ সাবস্পেস অফ v। তোমরা ভেক্টর স্পেস পড়েছো আশা করি, সাবস্পেসের ডেফিনেশন জানো। তো সাবস্পেস ডেফিনেশন হতে কি হতে হয়, যদি v1 v2 একটা এলিমেন্ট হয় যেগুলো একটা সাবস্পেস এর মধ্যে আছে, যদি আমরা আলফা v1 প্লাস বিটা v2 যদি s এর মধ্যে দেখাতে পারি তাহলে সেটা সাবস্পেস হয়ে যায়। ওকে, সো এখানে কি s পারপেন্ডিকুলার ইজ অলওয়েজ সাবস্পেস অফ v, মানে প্রপার্টি স্যাটিসফাই করছে s পারপেন্ডিকুলার। এবারে দেখো also if v belongs to s intersection s perpendicular, তার মানে কি v একটা যদি এলিমেন্ট হয় এটা s এর মধ্যেও আছে এবং s পারপেন্ডিকুলার মধ্যেও আছে, দেন আমরা কি জানি ইনার প্রোডাক্ট অফ vv equal to 0, আমরা জানি ইনার প্রোডাক্ট অফ vv equal to 0 and so that v equal to কি থিটা। ইনার প্রোডাক্ট অফ vv equal to 0 কখন হবে, যদি v equal to থিটা হয়। ইনার প্রোডাক্ট স্পেসের 2 নম্বর কন্ডিশন and this and thus s intersection s perpendicular equal to theta। ওকে, সো থিটা একমাত্র এলিমেন্ট যেটা হচ্ছে s ইন্টারসেকশন s পারপেন্ডিকুলার থাকবে, এরকম কোশ্চেন আমি দিতে পারি। প্রুভ দ্যাট s ইন্টারসেকশন s পারপেন্ডিকুলার ইকুয়াল টু থিটা, s ইন্টারসেকশন s অর্থোগোনাল ইজ ইকুয়াল টু থিটা। সো এরকম ভাবে করবে 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, বোঝা গেল অর্থোগোনাল আর অর্থোগোনাল কমপ্লিমেন্টারি ডেফিনেশন বোঝা গেল। ওকে, এবার আমরা পড়ব অর্থোগোনাল সেট। ওকে, and a set S of vectors in an inner product space V is said to be an orthogonal set if and only if inner product of u equal to 0 for all u belongs to S. Okay, একটা set S একটা set of vectors in an inner product space V is said to be an orthogonal set বলবো কখন, if and only if যদি inner product of u টা equal to 0 হয় for all u belongs to S। ওই সেটের মধ্যে সব এলিমেন্টগুলো যদি তারা ইকুয়াল না হয় তাহলে inner product স্পেসটা হচ্ছে 0 হয়ে যাবে। সাপোজ আসলে একটা ভি যদি এরকম হয়, সাপোজ এ বি সি ডি, তাহলে এটা অর্থোগোনাল সেট কখন বলবো, যদি এ বিটা 0 হয়, বি সিটা 0 হয়, ওকে, সি ডিটা 0 হয় এবং এ ডিটা 0 হয়। বোঝা গেল? কে বুঝতে পারোনি? ওকে, আর দেন আমরা বলবো অর্থোনর্মাল সেট। তোমরা আসো তো সবাই নাকি, আগে আইপিএল দেখছো? হ্যাঁ স্যার, ওকে ওকে, হ্যাঁ ক্লাসটা করে নাও, ছেড়ে দেবো একটু পরে। আচ্ছা, ওরা অর্থোনর্মাল সেট। অর্থোনর্মাল সেটটা কি? A set S of vectors in an inner product space V is said to be an orthonormal set if S is orthogonal and norm of u equal to 1 for each u belongs to S। বুঝা গেছে? তাহলে অর্থোনর্মাল সেট কাকে বলবো? অর্থোনর্মাল সেট হতে গেলে তাকে কি হতে হবে, অর্থোগোনাল হতে হবে। তার মানে কি এই প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এন্ড নেক্সট প্রত্যেকটা এলিমেন্টের নরম 1 হতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের নরম হতে হবে 1। বোঝা গেল কি? তাহলে অর্থোগোনাল সেট অর্থোনর্মাল সেটের ডিফারেন্স বুঝতে পেরেছো? অর্থোগোনাল সেট শুধু এই প্রপার্টি স্যাটিসফাই করবে এবং অর্থোনর্মাল সেটে কি এই প্রপার্টি স্যাটিসফাই করবে, তার সঙ্গে কি প্রত্যেকটা এলিমেন্টের নরম হতে হবে 1। তো দেখো in R3 consider the set S1 equal to 1 0 0 0 1 0 0 0 1, S2 equal to 1 1 0 0 minus 1 1 minus 1 0 0 0 1, and S3 equal to 1 1 0 0 1 by root 2 1 by root 2 and 0 0 0। চেক করো তো এর মধ্যে কোনটা অর্থোনর্মাল সেট কোনটা অর্থোনর্মাল সেট নয়, চেক করে বলো আমাকে। S1 S2 S3 এর মধ্যে কোনগুলো অর্থোনর্মাল সেট, কোনগুলো অর্থোনর্মাল সেট নয়? বলো, আমি ওয়েট করছি। S3 টা অর্থোনর্মাল বটে। হ্যাঁ, S3 টা অর্থোনর্মাল। S3 টা অর্থোনর্মাল সিওর? মনে তো হচ্ছে নরম বেরিয়েছে 0 0 0 আছে, এর নরমগুলো তো 0 হয়ে যাচ্ছে। ও না, ওটা হচ্ছে না, তাহলে S1 টা হবে, S1 টা মানে প্রতিটাই হতে হবে না, অর্থোনর্মাল শুধু S1 টা অর্থোনর্মাল, বাকি সবগুলোই হচ্ছে S2 S3 টা অর্থোনর্মাল নয়। আচ্ছা, এটা তো মানে সেই ইউনিট ভেক্টরের মতো কনসেপ্ট। ইয়েস ইউনিট ভেক্টরের মতোই, কিন্তু এখানে ইউনিট ভেক্টরের কি ডেফিনিশন ছিল, অর্থোগোনাল হতে হবে ডেফিনিশন ছিল, মানে এটা তো একদম মানে সেই থিওরি দিয়ে প্রুফ হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে এসটা অর্থোগোনাল হতে হবে এবং তোমার নরমটাকে হতে হবে 1 হতে হবে। তাহলে দেখো এখানে 1 0 0 0 1 0 যদি আমি প্রোডাক্ট করি 0 আসবে, 1 0 0 0 0 1 এ করলে 0 আসবে, তাহলে প্রত্যেকটা
মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ওকে। এন্ড তোমার হচ্ছে এগুলো প্রত্যেকটা নরম হচ্ছে 1, প্রত্যেকটা নরম হচ্ছে 1, কিন্তু বাকিগুলো এর নরম হচ্ছে √2, এটার নরম √2, এটার নরম 1, এটার নরম 1, এটার নরম হচ্ছে 1, এটার নরম হচ্ছে 0। সো এই জন্য এটা বাদ হয়ে গেল, এই দুটো হচ্ছে অর্থনর্মাল সেট নয়। সো S1 is orthonormal whereas S2 and S3 are orthogonal but not orthonormal। এগুলো কিন্তু অর্থোগোনাল হয়ে যাচ্ছে। দেখো তুমি প্রোডাক্ট করলে 0 পাচ্ছ, S2 S3 এলিমেন্টগুলোকে তুমি প্রোডাক্ট করলে মানে নট ইকুয়াল এলিমেন্টগুলো প্রোডাক্ট করলে, এই এলিমেন্টের প্রোডাক্ট করলে তুমি 0 পাচ্ছ, এটার সঙ্গে এটা প্রোডাক্ট করলে 0 পাচ্ছ, আবার এটার সঙ্গে এটা প্রোডাক্ট করলে 0 পাচ্ছ, কিন্তু প্রত্যেকটার নরম হচ্ছে 1 নয়। ঠিক আছে? And last একটা থিওরিম, দুটো থিওরিম দিয়ে আমি শেষ করে দেবো। ফার্স্ট থিওরিম হচ্ছে if S is an orthonormal set then S is linearly independent। যদি S একটা অর্থনর্মাল সেট হয়, S হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? মনে আছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে? কে বলতে পারবে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশন? মানে if u v are two independent vector then alpha u plus beta v equal to 0 only if and only if u and v equals to 0, মানে alpha and beta equals to 0, Alpha, beta মানে equal to কোএফিসিয়েন্ট গুলো 0 হতে হবে। সো তাহলে এখানে কি, তাহলে কি এখানে যদি একটা এলিমেন্ট হয়, এখানে এলিমেন্ট হয় u1 u2 করতে করতে u k belongs to s হয়, and c1 u1 plus c2 u2 plus ck uk equal to theta, ওকে। whereas ci belongs to f, তাহলে আমাদের এখন দেখাতে হবে যে c1 c2 ck প্রত্যেকটা কি 0 হয়ে যাচ্ছে, যদি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে 0 হতে হবে। তাহলে কি for each i1 i equal to 1 2 dot k আমরা কি লিখতে পারি, uy দিয়ে যদি ইনার প্রোডাক্ট করি, এই যে এলিমেন্টটা আছে এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা যদি uy দিয়ে ইনার প্রোডাক্ট করি, তাহলে দেখো যেহেতু এগুলো অর্থনর্মাল সেটের মধ্যে আছে u1 u2, তার মানে কি u1 আর u2 এর ইনার প্রোডাক্টটা 0 হয়ে যাবে, u2 ইনার প্রোডাক্ট u2 u3 ইনার প্রোডাক্টটা 0 হয়ে যাবে। তার মানে কি এখানে uy এর সঙ্গে যখনই uy টা এখানে আসবে তখন ইনার প্রোডাক্টটা একমাত্র 1 হবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে কখন তাহলে 1 হবে, আর তার কোএফিসিয়েন্টটা কি ci থাকবে, তাহলে ci uy এর সঙ্গে uy টার ইনার প্রোডাক্টটাই ওখানে ci * 1 দেবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে, ওকে। সো তার মানে কি, তাহলে ইনার প্রোডাক্ট অফ থিটা uy রাইট হ্যান্ড সাইডে কত 0, সো লেফট হ্যান্ড সাইডে কত ci পড়ে থাকবে, সো ci = 0। তার মানে কি i 1 2 k এর জন্য প্রত্যেকটার জন্য ওটা ci টা 0 হয়ে যাচ্ছে। Thus any finite number of elements of S is linearly independent and so S is linearly independent। বুঝা গেল? কে বুঝতে পারেনি এটা? এটা কে বুঝতে পারেনি? ক্লিয়ার সবার? ওকে। নেক্সট লাস্ট থিওরি, if v1 v2 করতে করতে vn is an orthonormal set in v and w belongs to v, যদি v1 v2 vn যদি ভির মধ্যে থাকে এবং w যদি ভির মধ্যে থাকে, নেক্সট আমি এর পর থেকেই শুরু করব গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসিডিউর। সো এটা ভেরি ভাইটাল থিওরি। and then u is equal to w minus inner product of w v1 v1 minus w vn vn is orthogonal to each v1 v2 করতে করতে vn, ওকে। যদি v1 v2 dot vn is an orthonormal set in v হয় and w যেটা এলিমেন্ট যেটা v এর মধ্যে থাকে, then u is equal to w minus inner product of w v1 v1 minus w vn vn, এটা কি হবে অর্থোগোনাল টু v1 v2 করতে করতে vn এর মধ্যে vn এর সঙ্গে অর্থোগোনাল হয়ে যাবে। সো u is equal to w minus এটা প্রথমে লিখলাম, and then for each I equal to 1 to dot n we get inner product of u vi, কত হবে inner product of u vi, w vi এর সঙ্গে চলে আসবে এটা w v1 টা কি এটা স্কেলার কোয়ান্টিটি, আমি বলেছিলাম প্রথমেই ইনার প্রোডাক্ট স্পেসটা করলে যেটা পাবো সেটা স্কেলার কোয়ান্টিটি। সো w ইনার প্রোডাক্ট তার মানে কি হয়ে যাবে, এই শুধু এখানে কি করে থাকবে যেখানে এটার সঙ্গে vi হচ্ছে, ওকে। ইনার প্রোডাক্ট স্পেসটা যদি করি, এই vi টা যেখানে এখানে vi থাকছে একমাত্র সেখানেই পড়ে থাকবে, বাকি সবগুলোর সঙ্গে 0 হয়ে যাবে, কারণ কি অর্থোনর্মাল সেট তো করে দিয়েছে। তারপরে যখন vi এর সঙ্গে vi আসবে, সেই vi হয়ে গিয়ে 1 হয়ে থাকবে, সো তখন w vi আছে। এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? কে বুঝতে পারেনি? কেউ কোনো রেসপন্স করছে না, সব আইপিএল দেখছে। হয়ে গেল? না না স্যার, সেটা বলুন। কেউ রেসপন্স করছে না কেন? w v1 বুঝতে না পারলে বা বুঝতে পারলে সেটা রেসপন্স করতে হবে। এরকম করতে করতে কি w vi আছে আমাদের একটা, আর vi, ওকে। লাস্ট এলিমেন্টটা কি, লাস্ট এলিমেন্টটা হচ্ছে তোমার এই যে w vn ইনটু vn, তাহলে w vn ইনটু vn, ওকে।
তাহলে এবার যদি এর সঙ্গে আমি যখন ইনার প্রোডাক্ট করবো ভিআই এর, তার মানে কি এই ভি1, তার মানে কি এখানে ভি1 ইন্টু ভিআই আসবে, ইনার প্রোডাক্ট আসবে, এগুলো সব তো জিরো, একমাত্র 1 কখন হবে যখন ভিআই ইন্টু ভিআই, এটাই দেবে 1, বাকি সব জিরো হয়ে যাচ্ছে। সো ভিআই দিয়ে ইনার প্রোডাক্ট করলে এখানে একটা ইনার প্রোডাক্ট আসবে ভিআই দিয়ে, সো এখানে ইনার প্রোডাক্ট ডব্লিউ ভিআই, আর এখানে ইনার প্রোডাক্ট ডব্লিউ ভিআই, বাকি সব জিরো। সো এটা দেখো তার ফাইনালি কি পাচ্ছি, ইনার প্রোডাক্ট ডব্লিউ ভিআই মাইনাস ইনার প্রোডাক্ট ডব্লিউ ভিআই। ডিটেইলস কিন্তু লিখবে পরীক্ষা যখন দেবে, ডিটেইলস কিন্তু পরিষ্কার করে লিখবে, আমি জাস্ট হিন্টস হিসেবে লিখে দিয়েছি। ওকে, সো ইনার প্রোডাক্ট ডব্লিউ ভিআই তো কেটে গিয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে ইউ আর ইনার ভিআই এর যদি ইনার প্রোডাক্টটা জিরো হয়, তাহলে ইউ ইজ পারপেন্ডিকুলার টু ভিআই, ফর ইচ আই ইকুয়াল টু 1 টু 10। বোঝা গেল কি? এই দুটো থিওরিম বোঝা গেল, লাস্টের দুটো থিওরিম হ্যাঁ স্যার লাস্টের দুটো বুঝতে পারোনি? ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে কার কোনো অসুবিধা নেই? তাহলে ক্লাস শেষ। আজকে ক্লাসে কার কোনো অসুবিধা আছে না যে দুটো পড়ালাম? না স্যার। ওকে, তাহলে তোমরা কি বাড়িতে এগুলো পড়বে, পড়ে যদি অসুবিধা হয় পরের দিন বলবে বা হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করবে। নেক্সট দিন আমি ধরবো গ্রাম স্পিড অপটিমাইজেশন প্রসিডিউর ধরবো, এবং হচ্ছে অ্যাডজয়েন্ট বার করা, অ্যাডজয়েন্টটা কিভাবে বার করতে হয় সেটা আমি শেখাবো। সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে, অফলাইনে যদি এক্সাম হয় সো তখন পরীক্ষাতে লিখতে হবে ঠিকঠাক মতো, সো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে মানে এরকম প্রুফ টুফি পড়বে নাকি, মানে অঙ্ক? হ্যাঁ, অঙ্ক পড়বে তো, অঙ্ক পড়তে তোমার হচ্ছে এখানে অঙ্ক আমি এই শর্টকাট মানে ছোট ছোট 1-2 নম্বর অঙ্ক দিতে পারি, এরকম দিতে পারি, লিখে দেবো কোনটা অর্থোনর্মাল সেট, কোনটা অর্থোগোনাল সেট, এরকম এখানেই ছোট ছোট, কিন্তু এখানে মেন হচ্ছে থিওরি। ও ঠিক আছে। আমি পরের দিন যেটা পড়াবো গ্রাম স্পিড অপটিমাইজেশন প্রসিডিউর, এইটা বলেন স্যার। অপটিমাইজেশন প্রসিডিউর যেটা পড়াবো আমি, সেখান থেকে কিন্তু অঙ্ক আসবে 5 নম্বরের। আমি জানি না আমার পারে তোমাদের পরীক্ষা কত নম্বর, 100 নম্বর না 50 নম্বরের? স্যার 100ই তো হয়। 100 হয়। স্যার অ্যাকচুয়ালি আবার সিটি যখন হবে তখন আবার কমে যায় মার্কসটা, মানে আমাদের সিটি দুটো, একটা সিটি মানে দুটো সিটি হয়, তার এভারেজ মার্কস নেয় জেনারেলি। আচ্ছা, হ্যাঁ জানি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন সে দিতে পারবো। এরপরে আমি যেদিন পড়াবো গ্রাম স্পিড অপটিমাইজেশন প্রসিডিউর, সেখান থেকে কিন্তু অঙ্ক আসবে। সো এই পর্যন্ত তোমরা ভালো করে পড়তে হবে, না পরের দিন কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এই পর্যন্ত অ্যাটলিস্ট তোমরা এই পর্যন্ত ভালো করে পড়তেই হবে। এই থিওরিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই থিওরিম থেকে শুরু হচ্ছে গ্রাম স্পিড অপটিমাইজেশন প্রসিডিউর। গ্রাম স্পিড অপটিমাইজেশন প্রসিডিউর মানে কি, একটা ইনার প্রোডাক্ট স্পেস দেওয়া থাকবে, তার করেসপন্ডিং আমরা তার অর্থোগোনাল এলিমেন্টগুলো বার করব। ওই ইনার প্রোডাক্ট স্পেসের এলিমেন্টগুলোর সাহায্যে আমি তার অর্থোগোনাল এলিমেন্টগুলো কি করে বার করব, এইটাই আমার কাজে লাগবে ওখানে। ঠিক আছে, সো থিওরিমগুলো ভালো করে দেখবে। আর যদি কিছু অসুবিধা হয় আমাকে বলবে, আমি নোটগুলো পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, বাড়িতে পড়ে নেবে, অসুবিধা আমাকে বলবে। ক্লাসে এই ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? কারো যদি অসুবিধা আমাকে অবশ্যই বলবে। ওকে ওকে স্যার, প্রবলেম কি পাঠাবেন এই পার্টের? অঙ্ক এই পার্টের অঙ্ক বলছি না, এই পার্টে অঙ্ক, এই পার্টে থিওরিমগুলো ভালো করে পড়ো। অঙ্ক আমি পরের দিন হচ্ছে গ্রাম স্পিড অপটিমাইজেশন আপনার এই নোটটা দিবেন পাঠাবো আমি। এবারে থিওরিম যেগুলো পড়ালাম সেগুলো ভালো করে পড়ো, নাহলে পরের দিনের ক্লাস বুঝতে পারবে না। অবশ্যই নোটটা দিয়ে দেবেন একটু। অ্যাটলিস্ট রিডিং দিয়ে দিও। হ্যাঁ বলো বিক্রম, কি বলছো? তারপরে নোটটা দিয়ে দেবেন একটু। অবশ্যই নোট দেবো না, তোমার জন্যই তো বানানো। ঠিক আছে, পাঠিয়ে দেবো আমি এক্ষুনি। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ।